ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। বুধবার স্থানীয় সময় বিকেল 4টার দিকে ওয়াশিংটনে অর্থাৎ হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক আরোপ করেছেন অনেকগুলো দেশের উপর। এর মধ্যে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ আছে। সব মিলিয়ে প্রায় 185টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ এবং শুল্ক সমন্বয় করেছেন। এর মধ্যে বাংলাদেশের শুল্ক বেড়ে দাঁড়িয়েছে 37%, যেটি আগে ছিল 15%। পাশের দেশ ভারতের 26%, পাকিস্তানের ওপর 29% শুল্ক আরোপ করা হয়েছে চীনের ওপরও, সেখানে শুল্ক আরোপ করা হয়েছে 34%। হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প কেন দেশগুলোর উপর শুল্ক আরোপ করলেন সেটি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল, আমি সঙ্গে আছি সুপ্রিয়া শিকদার। তানভীর, শুরুতেই চলে যাই যে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে দেশগুলোর উপর কেন নতুন করে শুল্ক আরোপ করলেন? মানে বললে ওইটা বলা যায় যে হঠাৎ করে তিনি আসলে শুল্ক আরোপ করছেন, কিন্তু এটি কিন্তু তার যদি বলি যে ইলেকশনের আগের থেকেই কিন্তু তিনি এই যে বাণিজ্য ঘাটতি, শুল্ক, এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন দেশের তাদের যে শুল্কের পার্থক্য, এটি নিয়ে তিনি নানা ধরনের কথা বলেছেন। এবং তার অবস্থানই কিন্তু আমেরিকা ফার্স্ট, অর্থাৎ আমেরিকাকে একটা জায়গায় নিয়ে আসাটা হচ্ছে তার এবং গুরুত্বর জায়গাটাকে বিবেচনা করা, সেটি কিন্তু তিনি ভোটের আগেই কিন্তু তিনি করেছেন। ফলে শুল্কটাকে আসছে হয়তো হঠাৎ করে, বা হয়তো অনেকে মনে করছে হয়তো তিনি এটা করবেন না, কিন্তু সেটি কিন্তু শুরুতেই কিন্তু বোঝা যাচ্ছিল বিভিন্ন দেশ, বিশেষ করে মেক্সিকো, কানাডা সহ বিভিন্ন দেশের উপরে শুল্ক আরোপ থেকে। সেটা একযোগে উনি আসলে পৃথিবীর সব দেশের উপরেই তিনি এইটা করছেন। এবং এই জন্য আমার কাছে মনে হয়েছে যে তিনি যে কাজগুলো করার চেষ্টা করেছেন শুল্ক নীতির ক্ষেত্রে, সেটি হচ্ছে যে তাদের সাথে যে শুল্কের পার্থক্য, অর্থাৎ আমেরিকায় যখন আমরা আমেরিকান কোনো পণ্য আমরা এই দেশে আনি বা কিনি, তার উপরে আমরা 74% শুল্ক আরোপ করে থাকি। অন্যদিকে আমেরিকান মাত্র 15% শুল্ক আরোপ করে। সে মনে করে যে এটি একটা বড় পার্থক্য তাদের কাছে তৈরি হয়, এবং এতে যেটা হয় যে তার দেশের অর্থনীতিতেও এর একটা প্রভাব পড়ে। এবং সারা বিশ্বে আমেরিকাকে একটু মানে সবাই যে আমেরিকা সবকিছু দিয়ে যাবে আর কোনো কিছু অন্যরা শুধু নিয়ে যাবে, এই জায়গাটা থেকে যে অন্যান্য সরকারগুলোর যে একটা অবস্থান ছিল, এই অবস্থানটা থেকে আসলে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান ভিন্ন, এবং যার কারণে এই শুল্ক আরোপটা হয়েছে। এবং এখন যদি ওইভাবে দেখা যায় যে বাংলাদেশের উপর আসলে কেন 37%, আসলে আমরা যেটা দেখলাম শুল্ক সেটি হচ্ছে যে অন্যান্য দেশগুলো আমেরিকার পণ্য নেওয়ার ক্ষেত্রে যে শুল্ক আরোপ করে থাকে তার অর্ধেক আরোপ করা হয়েছে। এটা অনেক কম ছিল আমেরিকাতে, যেটা আমি বলছিলাম যে বাংলাদেশের উপরে এর আগে ছিল বাংলাদেশের জন্য 15% শুল্ক ছিল, তো উল্টো দিকে বাংলাদেশ নিচ্ছিল 74% শুল্ক। তো সেইখানে সে যেটা করলো যে যেহেতু আমেরিকা একটু বড় রাষ্ট্র, সেই জন্য সে 37%, অর্থাৎ বাংলাদেশ যে শুল্কটা নিচ্ছে তার অর্ধেক শুল্ক নিচ্ছে। এখন এখানে আরো কয়েকটা ব্যাপার আছে যে আসলে কি এই শুল্কের অর্ধেক শুল্ক তারা জারি করছে সব দেশগুলোতে। যেমন ভারতে দেখেন 52% শুল্ক নিত আমেরিকান পণ্যের উপরে, তারা এটা এখন তারা করছে 26% উপরে আনছে। তো প্রত্যেক দেশের ক্ষেত্রে কিন্তু এই অর্ধেক শুল্কটাই করছে। কিন্তু এর পেছনে কিন্তু আরো বেশ কিছু কারণ আছে, সেটি হচ্ছে যে বাণিজ্য ঘাটতি, অর্থাৎ সে কিছু ঘাটতির জায়গা থেকেও সেই এই চিন্তার মানে যোগ বিয়োগ হিসাব গুণ ভাগ করছে, সে শতাংশ হিসাব করছে। সেটি হচ্ছে কোন দেশে থেকে সে সবচেয়ে বেশি পণ্য মানে আনে, যত পণ্য আনে এবং যত পণ্য সে রপ্তানি করে। অর্থাৎ বাংলাদেশের কথা যদি আমরা উদাহরণ দিই, বাংলাদেশ থেকে প্রতি বছর যুক্তরাষ্ট্র প্রায় 8 থেকে 8.5 অর্থাৎ 8 থেকে 8.5 বিলিয়ন ডলার সমপরিমাণ পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে আমরা আমদানি করি 2 বিলিয়ন থেকে একটু বেশি, 2.2 বিলিয়ন ডলারের পণ্য আমদানি করি। তার ফলে তাদের সাথে একটা পার্থক্য, প্রায় 6 বিলিয়ন ডলার একটা পার্থক্য কিন্তু এখানে রয়ে গেছে। সেই পার্থক্যটা ঘোচানোর জন্য যে ওই শুল্কটা বসানো এবং সারা বিশ্বে সে এই পার্থক্যটার বিষয়টাও তারা যে সামনে আছে, এটা কিন্তু এখন অনেকটাই নিশ্চিত। আচ্ছা তানভীর, আমাদের যে রপ্তানি খাত, বাংলাদেশের যে রপ্তানি খাত, এর বড় একটি অংশ পোশাক খাত থেকে আসে। তো হঠাৎ করে 22% শুল্ক বেড়ে যাওয়া, এটা পোশাক খাতের উপর কেমন প্রভাব পড়বে? নিঃসন্দেহে কিছুটা প্রভাব তো পড়ার কথা। আসলে ব্যাপারটা হচ্ছে যে এখন তো কেবল আরোপ করলো, এটা সম্ভবত 5 তারিখ থেকে কার্যকর হবে, তখন ব্যাপারটা খুব পরিষ্কার বোঝা যাবে। এবং আমাদের যদি পোশাক খাতের কথা আমরা বলি, তাহলে আমাদের পোশাক খাত কিন্তু প্রায় 44 বিলিয়ন ডলারের রপ্তানি করা হয় পৃথিবীর বিভিন্ন দেশে। এর মধ্যে মূল মার্কেটটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, ইংল্যান্ড, এছাড়া নতুন কিছু বাজারও তৈরি হয়েছে, জাপান, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন জায়গায় আমাদের কিছু বাজার তৈরি হয়েছে। আর এর মধ্যে যেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে আমরা আসলে 7.2 বিলিয়ন ডলারের সমপরিমাণ পণ্য মানে পোশাক শিল্প খাত থেকে আমাদের যুক্তরাষ্ট্রে হয়। তো যেটা বেড়ে যাওয়াটা স্বাভাবিকভাবেই, যখন আগে যে মানে তৈরি পোশাক শিল্পের যে জামাটা যুক্তরাষ্ট্রের লোকজন $115 কিনতে পারতো, এখন কিন্তু তাদেরকে সেটা যেহেতু 22% আরো যুক্ত হলো 15-র সঙ্গে আরো বাইরে, তার মানে তাকে এখন কিনতে হবে $137 দিয়ে। তো স্বাভাবিকভাবেই তো তার ক্রেতার উপরে এটা একটা চাপ পড়বে। তো বিক্রেতারা যখন ওই
জায়গাটা অন্য জায়গায় সে কম মূল্যে পাবে বা কম শুল্কে সে আনতে পারবে, তখন কিন্তু সে সেই বাজারই খুঁজবে, স্বাভাবিক সে তার ক্রেতাকে কম দামে দেওয়ার চেষ্টা করবে। এখন সেই হিসেবে যদি আমরা দেখি যে আমাদের অন্যতম পোশাক শিল্পের প্রতিদ্বন্দ্বীর মধ্যে ছিল ভিয়েতনাম, কিছুটা হলে কম্বোডিয়া, চীন, এইসব জায়গায়। তো ভিয়েতনামেও কিন্তু শুল্ক অনেক বাড়ানো হয়েছে, 44% মতো করা হয়েছে। শুধু কম আছে ওই অর্থে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে চীনের 34% আর হচ্ছে ভারতে আছে 26%। এইটা একটা ব্যাপার। কিন্তু এখানে একটা ব্যাপার যদি ওইভাবে দেখা যায় তাহলেও দেখতে হবে যে ভারত যে ধরনের পণ্য রপ্তানি করে, আমরা কিন্তু পোশাক রপ্তানি বললেও আসলে মূল কাপড়টা কিন্তু আসে বাইরে থেকে, সবকিছু আসে বাইরে থেকে। আমরা ওই অর্থে শুধু সেলাই করি বা জিনিসটাকে তৈরি করি, অর্থাৎ দর্জির কাজটা শুধু আমরা করি। ফলে এবং এইখানে যে সস্তা শ্রম, এ কারণে টোটাল পোশাক শিল্পে যে খুব বড় প্রভাব ফেলবে তা হয়তো না, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কিছুটা প্রভাব ফেলতে পারবে। তবে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে লেভেলের সস্তা শ্রমে এখানে পোশাক তৈরি করা হয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বড় বড় কোম্পানি, আপনি জানেন H&M, তারপরে MMG, সব বড় বড় যে প্রতিষ্ঠানগুলো নেয়, তারা এত সস্তা শ্রমে কোথাও পোশাক পাবে বলে আমার মনে হয় না। কিন্তু স্বাভাবিক শুল্ক বৃদ্ধি পেলে এক ধরনের প্রভাব থাকে। এখন সেটা কাটিয়ে কেমনে ওঠা যায়, কিভাবে ওঠা যায়, সেটা আসলে ব্যবসায়ীরাই হয়তো ঠিক করবে। আচ্ছা, আমরা ভারতের কথা বলছিলেন আপনি, 26% শুল্ক আরোপ করা হয়েছে। এই যে ভারতে 26%, আমার পাশের দেশ, আমাকে 37% শুল্ক দিতে হবে, এতে কি মনে হয় মার্কিন বাজারে আসলে ভারতের ব্যবসা কি আরো বড় আকার ধারণ করবে? ভারত একটা বড় রাষ্ট্র, আপনি এটা ঠিকই বলেছেন যে ভারত অনেক বড় রাষ্ট্র। তারা চাইলে যে কোনো পণ্য রপ্তানি বা কারখানা তৈরি করার মতো সক্ষমতা, তাদের খুব দ্রুত সক্ষমতা সেটা আছে। তারা পোশাক শিল্পেও কিন্তু তারা বেশ ভালো অবস্থানেই তারা এখন আছে ওয়ার্ল্ডে। তো ওইটাই বললাম যে যদি শ্রমের থেকে এখন শ্রমিকদের যে বেতন, এই বেতন কমিয়ে যদি আপনি কম টাকায় ওই শুল্কটা মেনটেন করতে পারেন, অর্থাৎ ও যেটা তৈরি 100 টাকার পণ্য ভারত থেকে হলে সেটি হয়ে যাবে 126 টাকা, আর আমাদের হয়ে যাবে 137 টাকা, তাহলে $37, সরি। সেই যদি হয় বা সেই ডলার যদি হয়, তাহলে অর্থাৎ $13 এই যে গ্যাপটা, 26 আর $11 গ্যাপটা তাহলে চলে আসবে। কিন্তু যে আসলে আমি শ্রম বা সস্তা শ্রম বা দিয়ে আমি এটাকে কাভার করতে পারি কিনা কোনোভাবেই। কিন্তু যদি এমন তৈরি হয় যে ভারতের বাজার, পোশাক শিল্পে ওরকম বড় বাজার তৈরি করতে পারে এবং সেটা কম দামে দিতে পারে, তাহলে অবশ্যই ক্রেতারা সেখানে যাবে। এটা ব্যবসায়ের নিয়ম যে ক্রেতারা সেখানে যাবে। কিন্তু এখন আমরা ওইটা ব্যালেন্স করতে পারছি কিনা, শিপমেন্ট থেকে শুরু করে আনা নেওয়া খরচ, অন্যান্য খরচ, শ্রমিক দিয়ে খরচ, সেটাকে ব্যালেন্স করে যদি ওই লেভেলে আমরা নামিয়ে আনতে না পারি, তাহলে তো স্বাভাবিকভাবেই যদি ভারত মনে করে যে তারা গার্মেন্ট শিল্পকে আরেক ধাপ এগিয়ে নিবে, বাংলাদেশকে এক ধরনের টক্কর দিবে বা টেক্কা দেওয়ার চেষ্টা করবে, তাদের সামনে একটা সুযোগ তো বটে, এতে কোনো সন্দেহ নেই। আমি সকালেই এই শুল্ক নীতি ঘোষণার পরে বিজেপি নেতারা বেশ কয়েকজনের সাথে আমাদের সাংবাদিকদের কথা হয়েছে। তারা যেটি বলছেন যে একে তো শ্রমিক অসন্তোষ আছে নানা কারণে, বিদ্যুতের ঘাটতি, গ্যাসের স্বল্পতা, সব মিলিয়ে গার্মেন্টস শ্রমিকরা একটা অসন্তোষের মধ্যে আছে। নতুন করে এই শুল্ক আরোপ, পোশাক কারখানাগুলো কি বন্ধ হয়ে যেতে পারে, কিংবা শ্রমিক অসন্তোষ নতুন করে তৈরি হতে পারে কি? না, শ্রমিক অসন্তোষ তৈরি হওয়ার সুযোগ কম। তবে যেটা হচ্ছে যে মালিকরা যেটা বলছেন যে একটা চ্যালেঞ্জিং পেশা, তাদের লাভের জায়গাটা কমে আসবে, তাদেরকে ছাড় দিতে হবে এখন তাদের। কারণ হচ্ছে যে আমরা যে শ্রমিকদের যে বেতন দেই সেটি অত্যন্ত কম। আপনি যদি হিসেবে দেখেন তাহলে পার আওয়ার আসলে 25 সেন্ট, মানে ন্যূনতম শ্রমিক বেতন যদি আমরা বলি যে 8 ঘন্টা যদি একজন শ্রমিক কাজ করে, এক মাসে 25 দিন সে কাজ করে, তো সেরকম হলে কিন্তু সেন্ট হিসেব করলে এটি অত্যন্ত কম। এখন তারা যদি সেখান থেকে যদি লাভের পরিমাণটা তারা একটু কমানোর চেষ্টা করে, তাহলে সেখানে একটু ব্যালেন্স তৈরি হবে। পাশাপাশি মান তৈরি করতে হবে। এবং কিছু আমার কাছে মনে হচ্ছে যে এখন হয়তো এমন হতে পারে যে তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে যে সব কিছু আমদানি করে শুধু সেলাই করে আমরা পাঠাই দেবো বা তৈরি করে পাঠিয়ে দেবো, এটা না করে বাংলাদেশ থেকেও যদি কিছু জিনিস বাংলাদেশে তৈরি করা যায়, উৎপাদন করা যায়, এবং সেটি যদি ওই কাজে ব্যবহার করা যায়, তাহলে তাদের এখানে একটা সাশ্রয়ের জায়গা তৈরি হবে। অর্থাৎ এখন আমরা যেটাকে বলি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যেটা থাকে, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যদি আমরা এখন ওই ক্ষেত্রে যদি এখন জোরদার না করি, তাহলে কিন্তু শুধু কাপড় চোপড় সবকিছু এনে এখানে সেলাই করে শুধু পাঠিয়ে দেওয়া, এটি আসলে চ্যালেঞ্জ হয়ে যাবে। কারণ শ্রমিকদের বেতন আপনার বাড়াইতে হবে, তাদের এখন যে ব্যয় সেই অনুযায়ী যদি আপনি আনতে হয়, তাহলে যে ব্যয় এখনো তাদের যে বেতন সেটা কিন্তু খুব কম। ফলে আপনি শ্রমিকদের উপর এটা কোনোভাবে প্রেফার দিতে পারবেন না। তাহলে আপনার লাভের জায়গায় আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, এবং অন্যান্যভাবে কিভাবে এটাকে আরো কমিয়ে রাখা যায় বা প্রতিবেশী দেশগুলোর সাথে প্রতিযোগিতার জন্য আর কি কি করা যায় সেটা মালিকদের নির্ধারণ করতে হবে। তাদের কিন্তু শুধু দায়টা শ্রমিকদের উপরে দিয়ে দিলে হবে না। আচ্ছা, তাহলে পোশাক বাদেও আমরা অনেক খাত থেকে রপ্তানি করি, ওই রপ্তানি খাতগুলোর কি অবস্থা?
রপ্তানি খাতগুলো হচ্ছে যে যুক্তরাষ্ট্রে আমরা যদি পোশাক খাতে রপ্তানি বলি সেটা $7.2 বিলিয়ন। এর বাইরে আরো মানে আমরা রপ্তানি করছি, আর আর এর বাইরে হচ্ছে আমরা চামড়া, পাট পণ্য এবং ছোট ছোট কিছু পণ্য, এটি হয়তো 1 থেকে 1.5 বিলিয়ন বা 2 বিলিয়ন সম্ভবত $1.5 বিলিয়ন মতো আর হয়তো এক্সট্রা আমাদের আসে। তো সেটা তো থাকছেই, সেখানেও তো এক ধরনের দাম বাড়বে স্বাভাবিকভাবেই, কারণ যদি পাট পণ্য যেভাবেই হোক আপনি মানে এটি হচ্ছে 15% থেকে 37%, মানে $22 বেড়ে যাবে সবকিছুতে, $22 হিসেবে, মানে ডলার হিসেবে এই পরিমাণ কিন্তু এটা বেড়ে যাবে। তো স্বাভাবিক এটি একটা প্রভাব পড়বে, চ্যালেঞ্জ হবে, সেখানেও বাংলাদেশকে চ্যালেঞ্জগুলো তো মোকাবেলা করতেই হবে। তবে হচ্ছে যে একটা বড় ব্যাপার হচ্ছে যে যেহেতু যুক্তরাষ্ট্রের বাজারে কিন্তু আমাদের জিএসপি সুবিধা নাই, ফলে আমরা কিন্তু ওই প্রতিযোগিতা করেই টিকে আছে, এমন না যে এক্সট্রা কোনো সুবিধা নিয়ে আমরা যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ আছে। অগ্রাধিকার ভিত্তিক যে সুবিধা বলে জিএসপি, তো সেই সুবিধাটা কিন্তু বাংলাদেশ সেই তালিকাতে নাই। ফলে যখন জিএসপি প্রত্যাহার করে নেওয়া হয় তখন কিন্তু ধারণা করা হয়েছিল বাংলাদেশ একটা ধাক্কা খাবে, বাড়ি রপ্তানিতে একটা প্রভাব পড়বে, কিন্তু পরে দেখা গেছে রপ্তানি কিন্তু বরং বাড়ছে জিএসপি সুবিধা প্রত্যাহারের পরে। ফলে আমার মনে হয় যে একটা সঠিক কর্মপরিকল্পনা নিয়ে এগোলে, এটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড একইভাবেই এটি আরোপিত হয়েছে, সব দেশের উপরে আরোপ করা হয়েছে, তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে চ্যালেঞ্জ থাকবে কিন্তু মোকাবেলা হয়তো সক্ষমতা আমাদের আছে। তানভীর, এই শুল্ক নীতির পরে প্রেস সচিব শফিকুল আলম একটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ যেটি আমদানি করে সেটার উপর যে 74% শুল্ক আছে সেটি পুনর্বিবেচনার কথা ভাবছে সরকার। পাশাপাশি অর্থনীতিবিদরা যেটা বলছেন যে এই উচ্চ শুল্ক নীতি যেটি আমেরিকা আমাদের উপর আরোপ করলো, সেটি নিয়ে সরকারের একটি আবেদন করা উচিত সেটি পুনর্বিবেচনার জন্য। আপনার কাছে কি মনে হয় যে এই যে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আনার ক্ষেত্রে আমরা যদি শুল্ক কমিয়ে ফেলি, তাহলে কি আমেরিকাও আমাদের উপর আরোপিত শুল্ক কমাবে? আসলে যেটি প্রেস সচিব বলেছেন, আমি মেবি তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বলেছেন, সেখানে যে কথাটা তিনি বলেছেন এটি আসলে ধারণা যে এরকম করলে এটা হতে পারে, কারণ তিনি নিজে অর্থনীতিবিদ নন, বা তিনি যে তাকে যখন যুক্তরাষ্ট্র এইটা বৃদ্ধি করছে এই সময় বাংলাদেশের কিন্তু কোনো পরামর্শ নিয়ে সে করেন, তারা তাদের মতো করেছেন। ফলে তিনি একটা ধারণার কথা বলেছেন, সেটা যদি করা হয় যে ঠিক আছে আমরাও কমিয়ে দিলাম, তোমার পণ্য আসবে আমাদের দেশে, তো আমরা এখানে আমাদের হচ্ছে $2.2 বিলিয়ন পণ্য আমরা অ্যাকচুয়ালি আমদানি করি যুক্তরাষ্ট্র থেকে, তো সেটা বিবেচনা করার একটা সুযোগ হয়তো তৈরি হতে পারে সেই জায়গাটাতে। তবে অর্থনীতিবিদরা যেটা বলেছেন যে এটি পুনর্বিবেচনার জন্য যুক্তরাষ্ট্রকে আবেদন করা উচিত, কারণ বাংলাদেশ এখন অনেকটা পিছিয়ে পড়া একটা দেশ হিসেবে আছে, তারা অগ্রাধিকার ভিত্তিক যে সুবিধা সেগুলো তারা পাচ্ছে না, তার মধ্যে যদি আরো শুল্ক বাড়ে তাহলে দেশের জন্য এটা, এই মর্মে একটা আবেদন করা। পাশাপাশি যেটি প্রেস সচিব যেটি বলেছেন সেই জায়গায় যদি কমিয়ে এনে বলা হয় যে ঠিক আছে আমরাও তোমাদেরটা কমিয়ে আনছি, এবার তুমি এটা বিবেচনা করো, এই দুটো সাইড মিলাইলে হয়তো বা হতে পারে। তবে ট্রাম্প সরকার যে ধরনের কর্মকাণ্ড করেন বা যে ধরনের কাজগুলো করেন, তিনি কিন্তু সবকিছুর ব্যাখ্যা যে সুস্পষ্ট করেন বা সবকিছু পুনর্বিবেচনা করেন, তিনি কিন্তু করে ফেলেন সহজ কথা সেই জায়গাটাতে। গাড়ির উপরে হুট করে কিন্তু 25% করে ফেলেছেন তিনি। ফলে আশাবাদী হতেই হবে, আমাদের চেষ্টাও করতে হবে, কারণ এটা আমাদের রক্ষা করার দায়িত্ব, নিশ্চয়ই সরকার সেই জায়গাটা করবেন। এই সরকারের অন্যতম কাজ হবে এখন আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই শুল্ক নীতিতে কিভাবে সেটাকে এগিয়ে নেওয়া যায়, আবার আগের জায়গায় কমিয়ে নিয়ে আসা যায় কিনা, সেই জায়গায় হয়তো আগের জায়গায় পুরোপুরি আসবে না, তারপর যতটুকু আনা যায়, তো সেটা করতে পারা তো খুবই জরুরি। যতটা আমরা করবো তত আমরা বিদেশে পণ্য রপ্তানি আমাদের জন্য সহজ হবে। ধন্যবাদ তানভীর। দর্শক, আজ এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবর জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে, ভিজিট করুন itbbd.com।